হ্যাঁ মিরাতুন্দি, আমি সুতপা বলছি। আমি তো এর আগেও আপনার সঙ্গে অনেকবার কথা বলেছি। একটা কথা আজকাল খুব শোনা যাচ্ছে সব জায়গায়, সমাজ মাধ্যমে বিভিন্ন লোকের কাছেও আমি শুনতে পাচ্ছি যে আরজি কর আন্দোলনে আপনি নাকি সরব হননি, অথচ আমি খুব ভালো করে জানি যে 13 তারিখে শ্যামবাজারে যে মিছিলটা হয়েছিল, মানে প্রথম মিছিল, সেই মিছিলটা আমি আপনাদের সঙ্গেই ছিলাম। এবং অভয়ার মা বাবার বাড়িতে যে অষ্টমীর দিন আমরা গিয়েছিলাম, অভয়ার মা বাবা, হ্যাঁ, সেই যে যাওয়াটা আমি গিয়েছিলাম, আপনাদের সঙ্গেই গিয়েছিলাম। তারপরেও এই ধরনের কথা বাজারে একটা, শুধু তাই নয়, জুনিয়র ডক্টরসদের যে ফ্রন্ট হয়েছিল, হ্যাঁ এখনো আছে তারা, হ্যাঁ সেই জুনিয়র ডক্টরসদের যতগুলি গণকনভেনশন হয়েছে প্রতিটিতেই আমি ছিলাম, বক্তব্য রাখতে হয়েছে, রেখেছি। এবং বহু ইন্টারভিউ আমার এই বিষয়ে নিয়েছে বিভিন্ন ইউটিউবাররা, সেখানেও আমি এ বিষয়ে আমার যে বক্তব্য পরিষ্কার জানিয়েছি। যাদের নিন্দা করবার নিন্দা করেছে, এবং এই ঘটনার পশ্চাতে কী পরিকল্পনা ছিল, কাদের পরিকল্পনা, সবটাই বিস্তারিতভাবে বলেছি। আন্দোলনে তো গেছি, সুতরাং এটা মিথ্যাচার। হ্যাঁ, মানে আমি নিজে তো গেছি, তোমার সঙ্গে আমি গেছি ওর মা বাবার বাড়িতে নাটাগড়ে দুর্গাপুজোর অষ্টমীর দিন। ফাঁকা মঞ্চে মা বাবা বসে আছে মেয়ের ছবিকে নিয়ে। তারপর আমি এই শব্দগুলো শুনে আমার কেমন আশ্চর্য লাগে যে এরা কি শুধুমাত্র মিথ্যাচার করবে বলেই মিথ্যাচার করে। আমার এই কদিন আগে পঙ্কজ দত্ত মহাশয়ের স্মরণ সভা হলো, ভারত সভা হলে, সেখানেও ওর মা বাবার সঙ্গে দেখা হয়েছে। ওদের খুব মনে আছে, তখনও ওরা হয়তো আমাকে অত চেনেন না। তুমি, আমি বললাম যে ওদের সঙ্গে তো বেশি দেখা হয় না। উনি বললেন না, আপনি তো আমাদের বাড়িতে গিয়েছিলেন, মনে আছে। আমার তো ভালো লাগে। একটা কথা এখানে যেটা বলার, এই প্রসঙ্গ যারা তুলছে, আমার ব্যক্তি স্বাধীনতা নেই আমি কোথায় যাব না যাব। আমি যদি সেদিন না গিয়েই থাকি, ধরে নেওয়া যাক যে আমি গেলাম না, ওরা বলছে ওখানে যায়নি, আজকে এখানে নাগরিক মিছিলে এই অতিবাম বলে গেছে, এইসব সমালোচনা করার অধিকার ওদের কে দিয়েছে? ওরা তো বিশেষ রাজনৈতিক দল, একটা শাসক দলের প্রতিনিধি যারা কথাগুলো বলছে, তারা কী করে আমাকে এইভাবে দেখে যে আমি ওখানে যাইনি, এখানে গেছি, ওখানে কেন গেলাম না? তার কৈফিয়ত দেওয়ার জন্য আমি বসে নেই। আজকে আমাকে প্রমাণ দিতে হবে না যে আমি ওখানে গিয়েছিলাম, আর প্রমাণ দিতে হবে না যে এখানে কেন গিয়েছিলাম। সবটাই আমার ব্যক্তি সত্তা। আমি যা করব আমার নিজের সিদ্ধান্তে করব, যেটা আমার উচিত বলে মনে হবে, নৈতিক কর্তব্য বলে মনে হবে। আমি রাজনৈতিক ব্যক্তি নই, নৈতিক ব্যক্তি। নৈতিক কর্তব্য বলে মনে হবে, সেখানে আমি সেটা করব। যেখানে মনে হবে না, করব না। ওদের সমালোচনা করার অধিকার কে দিয়েছে? আমার সমালোচনা করবে বসে বসেই, নিজেদের কাজকর্ম নেই আর? এটা আমার উত্তর, সঠিক উত্তর। আমি গিয়েছিলাম কি গিয়েছিলাম না, সে কৈফিয়ত আমি দিতে যাব কেন ওদের? আমি পাল্টা প্রশ্ন রাখলাম, এই কৈফিয়ত দেওয়ার জন্য আমি বসে নেই। আর তোমাদের এই সমালোচনা করে কাজ করার জন্যই দল করছো। দলের অন্য কাজ নেই, দেশের জন্য কাজ নেই, নাগরিকদের বঞ্চনা, দেশের জনগণের বঞ্চনা দূর করার কাজ নেই। দলের সেটা আসল কাজ। এর নিন্দা, ওর নিন্দা, এর কুচ্ছা, ওর বিরুদ্ধে নিন্দা রটনা, এগুলো কি তাদের কাজ? আমার যে করার আমি করব। আমি কেন ওদের কৈফিয়ত দিতে যাবো, আর ওরা কেন আমাকে সমালোচনা করবে? ওদের এটাই কাজ। শামশেরগঞ্জ নিয়ে কিছু বলবো, একটু উল্লেখ করো, কি সব কি বলেছে সেটা আমার জানা নেই। ওরা কি ধরনের নিন্দা করেছে আমার জানা নেই। শামশেরগঞ্জে আপনি সরব হননি। কোন ঘটনা? শামশেরগঞ্জে কোন ঘটনা নিয়ে আমি সরব হইনি? আর আমাকে সব ব্যাপারে সরব হতে হবে? আমি কি বসে রয়েছি কৈফিয়ত দেওয়ার জন্যে? কিসে সরব হব, কিসে হরব না, কি আমি লিখব, কি আমি লিখব না, এগুলো বলবার জন্য কে ওদের দায়িত্ব দিয়েছে? শামশেরগঞ্জের স্পেশাল, আমার এতই খারাপ লাগছে কথাটা শুনে যে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। শামশেরগঞ্জের ঘটনাটা বলো। আচ্ছা দিদি, আমার একটা প্রশ্ন আছে যে তিলোত্তমা হত্যার পরে আজ 9 মাস কেটে গেছে, মানে 1 বছরের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে কেসটা আবার ফিরে এসেছে। তো মানে বিচার প্রক্রিয়া নানান রকম জল গড়িয়েছে। তো সেক্ষেত্রে এই যে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে কেসটা এলো, তাতে কি আপনি কোনো আশার আলো দেখছেন যে এবার ন্যায় বিচারটা একটু
দ্রুত গতিতে আমরা পাবো, মেয়েটিকে দিতে পারবো? এখানে আমার সময় অনেক বেশি লেগে যায়, সেটাই মুশকিল। এখানে আমি প্রথমত অভয়া মঞ্চ, অভয়ার হত্যাকাণ্ড, তিলোত্তমা কাণ্ড, এগুলো বলার খুব বিরুদ্ধে। একটা ব্যাপার আছে আইনে, যে ধর্ষিতা হয় যে মেয়েরা, সেই মেয়ে, আমি বুঝি যেটা, ধর্ষণের পরে সেই মেয়ে যদি বেঁচে থাকে, হত্যা তার যদি না হয়, তাহলে সমাজে তার অবস্থানটা অত্যন্ত কষ্টকর অবস্থান হয়, বেঁচে থাকা কষ্টকর হয়, বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। সে কারণে তার আইডেন্টিটি, পরিচয়টাকে গোপন রাখাটা আইনসঙ্গত, আইনের দিক থেকে করা হচ্ছে। কিন্তু আরজিকর নামক সরকারি হাসপাতালে যে সরকারি কর্মরত অবস্থায় যে চিকিৎসক, আমি তাকে মেয়েও বলি না, নিহত চিকিৎসকের যে কাণ্ড, অপকাণ্ড, রাজনৈতিকভাবে সুপরিকল্পিত কাণ্ড, এবং হাসপাতালে যে সমস্ত অপরাধ কাণ্ড ঘটানো হচ্ছিল রাজ্যের শাসক দলের পক্ষ থেকে, সংগঠিত করা হচ্ছিল, তার সে সাক্ষ্য হয়েছিল, শুনতে পাচ্ছি, নিজে চোখে তো আর দেখিনি। এই মেয়ে কিছুটা প্রতিরোধ, কিছুটা প্রতিবাদ, কিছুটা বলে দেওয়ার হুমকি দিয়েছিল, তার জন্যে তাকে প্রাণ দিতে হচ্ছে। তিলোত্তমা বলবো না, অভয়া বলবো না, বলবো আমার রাজ্যের, আমাদের দেশের, আমাদের অতি গর্বের একজন নিহত চিকিৎসক, কর্মরত অবস্থায়, অত রাত্রে কর্মরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। করেছে কারা? স্পষ্ট করে বলছি, শাসক দলের নিযুক্ত ওই সরকারি হাসপাতালে বড় বড় পদে যারা রয়েছেন, তারা সংগঠিতভাবে এই হত্যাকাণ্ড করেছে। তা না হলে তাদের সমস্ত গোপন অপরাধ কাণ্ড ফাঁস হয়ে যেত। বলবেন আপনি কি করে এত কথা জানলেন? জানা যায় সংবাদ মাধ্যমের উপরে সবাই যে নির্ভর করে, আমিও নির্ভর করছি, নিজের বুদ্ধিও কিছুটা প্রয়োগ করতে হয়। সুতরাং সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য, সমস্ত ঘটনা যেভাবে আলোচিত হচ্ছে, সেগুলো বিশ্লেষণ করার ক্ষমতা আমার আছে, এবং সেই ক্ষমতা বলেই আমি কথা বলতে বাধ্য হচ্ছি। পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ন্যায় বিচার বলে যে কথা, আমার সঙ্গে সকলের মেলে না। ন্যায় বিচার কি পেল এই কন্যা? এটা বলতে আমার ইচ্ছে করে না। ন্যায় বিচার, বাবা মা পেল ন্যায় বিচার? ন্যায় বিচার মানে এই মেয়েটিকে ফেরত দেওয়া যাবে, চিকিৎসককে ফেরত দেওয়া যাবে? কিসের ন্যায় বিচার? সব কিছুই আইনের কাছ থেকে আমাদের পেতে হবে, সব কিছুই হাইকোর্ট দেবে আমাদের, সব কিছুই সুপ্রিম কোর্ট আমাদের দেবে। মা বাবার ঘুরে 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 আমি তাদের দেখতে পাচ্ছি, এখান থেকে ওখান থেকে সেখান থেকে, জীবনে আর তাদের কিছু নেই, সব স্বপ্ন তাদের চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মেয়েকে ঘিরে। মেয়ের মতন মেয়ে হচ্ছিল, সে তো দিব্যি ওখানে অন্য আর 5 জনের মতন চাকরি করে জীবন কাটাতে পারত, পড়াশুনো করছিল, গবেষণা করছিল, চিকিৎসক হতো, পূর্ণ চিকিৎসক। তা না করে সে তার যে দায়টা ছিল, সে দায়টা সে করেছিল, পালন করেছিল। তার নৈতিক দায় রয়েছে, দেশের প্রতি দায় রয়েছে, নাগরিক দায় রয়েছে, সেটা সে করেছিল। তার জন্যে তাকে শাস্তি পেতে হলো, জীবন থেকে মুক্তি পেতে হলো। মুক্তিই বলবো আমি, জীবনে থাকলে হয়তো তাকে আরও যন্ত্রণা পেতে হতো। তো আমি এখন ন্যায় বিচারের প্রশ্ন যেটা আপনারা করলেন, এই ন্যায় বিচারটাকে আমি বিচার বলে মনে করি না। একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট, কিসের ন্যায় বিচার? আমরা তাকে ফেরত পাবো? কেন সমস্ত এইরকম প্রকৃত হত্যাকাণ্ডটাকে শুধুমাত্র বিচারাধীন বিষয় বলে শেষ পর্যন্ত ঠেলে দেওয়া হচ্ছে? একটা শব্দ ব্যবহার করেন আমাদের রাজ্যের প্রধান, সাবজুডিস, ইংরেজি বলতে পারে না, এই শব্দটা বলে, সাবজুডিস হয়ে গেছে, আমার এখন কিছু করার নেই। এটাকে আমি বলবো, আমার বক্তব্য এটাই শেষ করব। ন্যায় বিচার টিচার আমি বুঝি না, এক্ষেত্রে ন্যায় বিচারের কোনো প্রশ্নই ওঠে না। ধরা গেল যে এখন যে আসামি, তাকে ধরা গেল। কী সব ছেলে খেলা হচ্ছে? রাজ্যের প্রধান আন্দোলন করছেন, এই ঘটনার বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছেন, রাজ্যে রাস্তায় নেমেছেন, নেমে বলছে হত্যাকারীর শাস্তি চাই। হত্যাকারীকে এসে নামও বলে দিচ্ছে, এই কন্যাটির হত্যাকারীকে, চিকিৎসকের নামও বলে দিয়ে দিলেন, এবং তার ফাঁসিরও নিদান দিয়ে দিলেন। কিসের ন্যায় বিচার বলুন তো? কিসের ন্যায় বিচার? হত্যাকারী চিহ্নিত হয়ে গেল, ফাঁসিরও হুকুম দেওয়া হয়ে গেল। কোথায় হাইকোর্ট, কোথায় সুপ্রিম কোর্ট? এগুলো তো জীবন নিয়ে খেলা, রাজ্যের পরিস্থিতি নিয়ে খেলা। আমি যদি বলি যার নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে,
নিজেদের অপরাধ কাণ্ডকে লুকানোর জন্য আমি কারোর আশ্রয় নিয়ে কেউ আমার পিঠে হাত রেখেছে বলে কথা আমি বলছি না, আমি আমার নিজের দায়িত্ব নিয়ে বলছি। এই পুরো ব্যাপারটি যার নজরে থাকার কথা ছিল তিনি ব্যর্থ হয়েছেন এটাও আমি বলবো না, তিনি সুপরিকল্পিতভাবে তার অন্ত্যেষ্টি ক্রিয়া পর্যন্ত সবটাই নিজের দলদাসদের দিয়ে করিয়ে নিয়েছে। অনেক দিক থেকে আমাদের হতভাগ্য রাজ্যের ছবি ফুটে উঠছে। হাসপাতালে, সরকারি হাসপাতালে অপরাধ কাণ্ড সংগঠিত করার একটা স্থল তৈরি করা হলো। মানুষজন যারা বড় বড় পদে রয়েছিলেন তারা সেখানে সেই কাজগুলো সম্পূর্ণ করলেন। শেষ পর্যন্ত একটি চিকিৎসক, তার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলো। কোনো জবাবদিহি নেই, কিচ্ছু নেই। একটি সিভিক ভলেন্টিয়ার, যাকে নিতান্তই এই রাজ্য প্রধানের হাতে ক্রীড়নক হয়ে থাকতে হয়, যাদের কটা পয়সা দেয় তার ঠিক নেই, সিভিক ভলেন্টিয়ার পদ তিনিই তৈরি করেছেন, তাকে আসামি বানিয়েছেন এবং তাকে আসামি বানিয়ে তাকে একেবারে কোনো কোর্টের দরকার হয়নি, তাকে তার ফাঁসির নিদানও দিয়ে দিয়েছে। আমি তো বলবো এগুলো রীতিমতো ছেলে খেলা করা হচ্ছে, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা। নাগরিকরা কী করবে এই ধরনের বোধ, আমি করবি শব্দটা বাতিল করছি, কারণ এই ধরনের শব্দ ব্যবহারে আমি অভ্যস্ত নই। কি করবে করো, সবাই সাবজুডিস হয়ে গেল, এরকম একটা খেলা করা হয়েছে। সব ঘটনা আমরা মামলার দিকে ঠেলে দেব, সব ঘটনা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট সব ঠিক করে দেবে। বসে থাকো, বছরের পর মামলা করে দাও, বিচারের জন্য অপেক্ষা করো, ঘুরতে থাকো, আন্দোলনকারীরা ক্লান্ত হয়ে যাবে, ব্যাস সব নিভে যাবে আগুন। এটাই পরিকল্পনা বলে আমি মনে করি। আচ্ছা দিদি, তিলোত্তমা বা অভয়া হত্যার পরে মানুষের কোনো রকম দলমত নির্বিশেষে সবাইকে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, সে দেশে বিদেশে সর্বত্র, গ্রামে গঞ্জে শহরে। তো সেই আন্দোলন দলমত নির্বিশেষে সব রকমের মানুষ যখন রাস্তায় নেমেছে স্বতঃস্ফূর্তভাবে, সেই আন্দোলন কি কোট আনকোট কোথাও অরাজনৈতিক আন্দোলন বলা চলে নাকি শুধুমাত্র আন্দোলন অরাজনৈতিক বা রাজনৈতিক, এই ব্যাখ্যা কি দেওয়া যায় আন্দোলনের নামে? একটা স্পষ্টতই সুপরিকল্পিত হত্যাকাণ্ড, নিজেদের অপরাধ কাণ্ড লুকাবার জন্যে, গোপন করার জন্যে, যার মাধ্যমে সেটা প্রকাশিত হয়ে যেত, তাকে হত্যা করা হয়েছে, পরিষ্কার। মানুষ এক্ষেত্রে আমরা দেখতে পাই আজকাল মানুষ খুব ভেবে চিনতে রাস্তায় নামে, ভেবে চিনতে আন্দোলনে নামে, কারণ যারা সুপরিকল্পিতভাবে এই রাজ্যে অপরাধ কাণ্ডের রাজ্য বলে একটা তৈরি করে ফেলেছে, সব রকম অপরাধ কাণ্ড করা যায়, সব রকম বঞ্চনা মানুষের জীবনে নামিয়ে আনা যায়। বঞ্চনার বিরুদ্ধে কেউ যদি বলে তাহলে তার জীবনটা অচল হয়ে যাবে। ফলে সব কিছু মিলে, মানুষকে দোষ দিচ্ছি না, সব মিলেই মানুষ এখন আন্দোলন প্রতিবাদে নামতে সাহস পায় না, ভয় পায়। আবার অনেকে লোভের শিকার, লোভ দেখিয়ে দিয়ে তাদেরকে মুখ বন্ধ করে রাখা হয়েছে। এক্ষেত্রে সেই সব কিছু ভেঙে মানুষ বেরিয়ে এসেছিলেন রাস্তায়। ভয়ঙ্কর একটা আন্দোলন, বহুদিন পরে আমরা সত্যিকার আন্দোলনের মতো আন্দোলন আমরা দেখলাম এই শাসনকালে বলছি, আমার খুব খারাপ লাগছে, গণতান্ত্রিক দেশে শাসনকালই চলছে। শাসনকালে আমরা দেখছিলাম মানুষ ভয়ে লোভে সব কুকড়ে গিয়েছিল, ভয়ে পদলেহনকারী হয়ে যাচ্ছিল, লোভেও পদলেহনকারী হয়ে যাচ্ছিল। সেই নাগরিকরা, যাদের বিশেষ করে নাগরিকদের দায় হলো, অন্যায় যদি করে শাসক দল পক্ষ, আমি সরকার বলি না, আমার দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই, আছে শাসক দল। তো সেই শাসক দলের বিরুদ্ধে আন্দোলন মানুষ যাতে না করে, তার মতন পরিকল্পনা সুব্যবস্থা এখনকার শাসক দলনেত্রী করেছিলেন। আমি কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে এটা বলছি না, আমি পুরো ঘটনাকে নিরপেক্ষভাবে দেখে নাগরিক হিসাবে আমার বলার দায়, তাই বলছি। তিনি সবাইকে ভয় পাইয়ে, লোভ দেখিয়ে চুপ করিয়ে রেখেছিলেন। সেই সমস্ত কিছু বলা যায় পুলিশের ব্যারিকেড দিয়ে সেটাকে ভেঙে, যেরকম মানুষ বেরিয়ে আসে, ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়, সেরকমই মানুষ রাস্তায় নেমেছে। অত্যন্ত সুলক্ষণ বলে আমার তখন মনে হয়েছিল, যাক, চিকিৎসক কন্যাটি তার প্রাণ দিয়ে
মানুষের মধ্যে অন্তত প্রতিবাদ আন্দোলনের ঢেউটা আবার জাগিয়ে দিতে পেরেছে। প্রাণটা তার আমাদের মূল্য দিতে হয়েছে, তার প্রাণটা। তার মা বাবা শুধু নয়, আজকে আমার মনে হয় সে তো আজকে আমাদের দেশের গর্ব। সে তো প্রতিবাদী ছিল বলেই তাকে প্রাণটা দিতে হয়েছে, তা নাহলে দিতে হতো না। 8-5 জনের মতন যদি মিলিয়ে নিত, মানিয়ে নিত, তাহলে দিতে হতো না। তো ফলে সত্যিকার আলোড়ন হয়েছে। কিন্তু যেটা ঘটছে বাস্তব, আমি সেটা বলেই শেষ করব। সেটা হচ্ছে এই মানুষ আর আন্দোলন করতে কতদিন ধরে মানুষ আন্দোলন করবে। আন্দোলন হয় মুহূর্তের মধ্যে, আন্দোলন হয় স্বতঃস্ফূর্তভাবে হয়, সেটা হয়েছে। কিন্তু সেই আন্দোলন থামিয়ে দেওয়ার প্রচেষ্টাটাও পাশাপাশি খুব ভালোভাবে হয়েছে। কেবল তাই নয়, এই ঘটনা ঘটছে তার পরপরই আর একটা ঘটনা ঘটে গেল, তার পরপরই আর একটা অপরাধমূলক কাণ্ড ঘটে গেল। সরকার পক্ষ থেকে সেটা করা হচ্ছে, চিকিৎসকরা তোলপাড় করছে, নাগরিকরা তোলপাড় করছেন। ঠিক সেই রকম সময় দেখা গেল আবার আরও শিক্ষকদের উপরে আন্দোলন নেমে আসলো, অত্যাচার। 26,000 শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেল। পরপর, আমি আর বিস্তারিত বলছি না, পরপর অপরাধমূলক কাণ্ডগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। এবার মানুষ একটা বিষয়ে আন্দোলন করছিল, করতে করতে আবার আর একটা ব্যাপার অপরাধ কাণ্ড ঘটে গেল, সেই দিকে দৃষ্টি চলে যাচ্ছে। সংবাদ মাধ্যমও সেই দিকে দৃষ্টিটা সরিয়ে নিচ্ছে, মানুষেরও দৃষ্টি সরিয়ে নিতে বাধ্য হচ্ছে মানুষ। এইভাবে চলছে এই রাজ্যটা। সবটাই এখন, সব আন্দোলন এখন মামলামুখী করে দেওয়া হচ্ছে, সব গিয়ে ওই কোর্ট ইত্যাদির দ্বারস্থ হয়ে যাবে। এই রকম অব্যবস্থা আর হতে পারে না। সেটাই চলছে। এখন তো শিক্ষকদের আন্দোলন চলছে, এখন তো 26,000 পরিবারের একটি পরিবারে অসম্ভব রকমের দুর্দশা নেমে এসেছিল, একটি পরিবারে একটি প্রাণ নিয়ে। আর আজকে দেখা যাচ্ছে 26,000 পরিবারে হাহাকার নেমে এসেছে, তাদের জীবনটা অচল হয়ে গেছে। তো ফলে এরপরে আমরা আবার প্রতীক্ষা করে রয়েছি, এরপরে আবার একটা এরকম অসম্ভব কাণ্ড কিছু ঘটবে। অতএব এখন যে যোগ্য শিক্ষকদের পাশে গিয়ে মানুষ দাঁড়াচ্ছে, আন্দোলন করছে, কদিন পরে দেখা যাবে আরেকটা আমাদের কাছে অভাবনীয় এমন একটা কাণ্ড ঘটিয়ে তোলা হবে। সেই দিকে মানুষকে আবার প্রতিবাদ আন্দোলনে যেতে হবে। রাজ্যটা এখন এইখানে দাঁড়িয়ে আছে। আমি বলবো, যিনি রাজ্যের মাথায় রয়েছেন, তার মাথাটা অত্যন্ত উর্বর মাথা। এই রকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটিয়ে তোলার ক্ষেত্রে এই উর্বর মস্তিষ্ক যতদিন উর্বরতা প্রকাশ করতে পারবে, ততদিন আমাদের নিস্তার নেই। একটার পর একটা ঘটনা ঘটবে, আন্দোলন চলবে, মামলা হবে, মামলাতে গিয়ে সব কিছু থেমে যাবে। কোর্টের দ্বারস্থ হয়ে সবাইকে হা হতাশ করে বসে থাকতে হবে। এই রাজ্যে সত্যিকার গঠনমূলক কিছু আর হবে না, সবটাই ধ্বংসাত্মক কাণ্ড ঘটছে বলে আমার বিশ্বাস। আমার নিজের সেলফ রেসপেক্ট নষ্ট হবে, আমি কি বুঝতে পারি না? একটু বললেই অনেকটা বুঝতে পারবো। স্টার্ট। দিদি বলছি, আমাদের এই যে রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, এত দুর্নীতি, এত 26,000 চাকরি চলে গেল, এবং তারপরেও তাদেরকে এদের ধরে মারা হলো, প্রশাসনের পুলিশের লোকরা মারলো, এত কিছুর পরেও আমরা দেখছি যে কিছুতেই কিন্তু শাসক দলের জনসমর্থন কমছে না। মানে এরা সবসময়ই একটা জনসমর্থন পেয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আজকে আমাদের একটা মিছিল ছিল, ওই পথ দিয়েই যাচ্ছিল মৌলালি থেকে ডরিনা ক্রসিং। মিছিলটা অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে। আমি আশ্চর্য হয়ে দেখলাম, আমি মিছিলটা পুরোটা যাইনি, কিছুটা গিয়ে ব্যাক করে আসছি, দেখলাম আমাদের মিছিলটার জাস্ট পিছনে শাসক দলের প্রায় 15-20 জন গুন্ডা বাহিনীর লোক গিয়ে ওখানে মিছিল করতে শুরু করে দিল। এবং তাদের মিছিলটা খুব ফিক্স আপ মিছিলও ছিল না, এবং বেশ কিছু মিডিয়াও গিয়ে তাদের ইন্টারভিউ নিতে শুরু করলো। তো এই যে সিচুয়েশনটা, শাসক দলের জনসমর্থন কিছুতেই কমছে না, এটা কি সেই ভাতা বা পাইয়ে দেওয়া রাজনীতির থেকেই হচ্ছে? না, সবটা ভাতা দিয়ে হবে না, ভাতা দিয়ে অতটা করতে পারেন না। এটা কিছুটা করেছে, কিছুটা সফল হয়েছে বটে, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে বিশেষ করে ভয়ের বাতাবরণটা। ভাতাটা হচ্ছে লোভ, যে আমি ভাতাটা পাবো, ওই কি যেন ভান্ডার দিয়েছে সাথী ফাতি কী সব দিয়েছে। প্রথমত এগুলো তো অত্যন্ত অগণতান্ত্রিক প্রক্রিয়া। এই যে ভাতা দেওয়া, ভান্ডার দেওয়া, স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া, জনগণের টাকা
এইভাবে ব্যয় করার কোনো অধিকার তার নেই, স্বাধীনতা নেই। গণতান্ত্রিক পদ্ধতি আছে, গঠনমূলক পরিকল্পনা নিতে হবে সবাই মিলে, শাসক দল বিরোধী রাজনৈতিক দল মিলে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করাটা দরকার, সেটা একদম নেই। শুধু শাসক দলই যা করার করে যাচ্ছে। বিরোধী রাজনৈতিক দল বিরোধী বলা হয়, কিন্তু আসলে অন্যান্য রাজনৈতিক দল, তাদের সঙ্গে বসে গণতান্ত্রিক পদ্ধতিতে পরামর্শ করে রাজ্যের যত সম্পদ সব বিলি বন্টন করা। এই খাতে এটা ব্যয় করতে হবে, এই খাতে এটা ব্যয় করতে হবে, এখানে এই অভাবটা রয়েছে, দূর করতে হবে। মানুষজনের বঞ্চনার ছবিটা পুরো তৈরি করে নেবে। তারপরে সম্পদ যা আছে সেই সম্পদ কোথায় কিভাবে বন্টন করা যায় সেটা সবাই মিলে করতে হবে। গণতন্ত্রটাকে দুর্মুষ করে দিয়েছেন আজকে যিনি শাসক দলনেত্রী। আমি বারবার নেত্রী বলছি এই জন্যেই, নেত্রীর প্রতি কোনো আক্রোশবশত নয়। নেত্রী যেটা করছেন, যেটা বোঝা যায় মনস্তত্ত্ব, সেটা হচ্ছে উনি ছাড়া ওই দলে আর কেউ নেই শাসক দলে। ফলে উনি যা বলবেন, যেমনটি বলবেন সেইভাবেই তৈরি হতে হবে সকলকে, সকলেই ওর আজ্ঞাবহ। সেটা ভয় আর লোভ, এই দুটো অস্ত্র ব্যবহার করে উনি করছেন। নিজের অনুগতদেরও করছেন, যারা অনুগত নয় তাদের সম্পর্কেও করছেন। জনগণ সম্পর্কে যে প্রশ্ন তুললে, একটা প্রক্রিয়া আছে। আর আমার একটু ব্যাখ্যা আছে। এই যিনি এখন নেত্রী, মানে শাসক দলনেত্রী, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেননি বলে আমার স্থির বিশ্বাস। তো সেই নেত্রী আন্দোলনের কর্মী ছিলেন, বহু দীর্ঘ বছর ধরে আন্দোলন করতেন এবং একটা ভাবমূর্তি গড়ে তুলেছিলেন যে তিনি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেন, জনগণের পক্ষে আন্দোলন করেন, জনস্বার্থঘাতী কিছু ঘটলে সেই অন্যায়ের বিরুদ্ধে করেন। এইবারে তিনি যেটা করেছেন, এই আন্দোলন করতে করতে গলিগুচিগুলো সব চিনে ফেলেছেন, যে কীভাবে আন্দোলনকারীদের জব্দ করা যায়, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকারীদের কিভাবে প্রতিরোধ করতে হয়, একেবারে বসিয়ে দিতে হয়, সেটা খুব ভালো করে শিখে নিয়েছিলেন। সেগুলো তিনি এখন করছেন কি না। এবারে জনগণ, আমাদের দেশের গণতান্ত্রিক দেশে জনগণ হচ্ছে অন্যতম সম্পদ। আমাদের যেমন প্রাকৃতিক সম্পদ আছে, তেমনি জনগণ আমাদের জনসম্পদ। সেই জনসম্পদ যদি একবার, সমুদ্র যেমন শান্ত থাকলে বোঝা যায় না যে সমুদ্রের গর্জন তর্জনটা কতখানি ভয়াবহ হতে পারে, ঠিক তেমনি এই জনসম্পদ, সাধারণ মানুষই আমাদের সম্পদ। আমরা আর কজন, খুব বেশি নয়, সুবিধাভোগী কিছু শ্রেণী আমরা বলতে পারি। সুবিধাভোগী মানে সুবিধা আদায় করে নিয়েছি নয়, কিন্তু সুযোগ সুবিধাগুলো পেয়েছি, অর্জন করেছি। তাদের সংখ্যার কত, এদেরই সংখ্যা বেশি, এরাই আমাদের সম্পদ। কিন্তু এই শাসক দলনেত্রী সেটা বুঝে নিয়েছেন, এদেরকে অসহায় বানিয়ে রাখবেন। প্রক্রিয়াটা একটু ভালো করে বুঝে নিতে হবে। অসহায় বানিয়ে রাখতে হবে এদেরকে। যদি সব কিছু দিয়ে একেবারে বঞ্চনামুক্ত শ্রেণীতে পরিণত করা যায়, তাহলে বঞ্চনামুক্ত শ্রেণী কিন্তু প্রতিবাদ আন্দোলনে সামিল হবে, আর বঞ্চিত শ্রেণীরাও প্রতিবাদ আন্দোলনে সামিল হয়। কিন্তু তাদেরকে সেইভাবে খোরাকটা জুগিয়ে যেতে হয়। তাদের কিছু দিয়ে, ভয় দেখিয়ে বাড়ি শুদ্ধ উচ্ছেদ করে দেওয়া হবে, বাড়ির মেয়েদের এই করা হবে, ছেলেদের এই করা হবে। এটা লোকেরা বলে গুন্ডা, আমি বলি সমাজ বিরোধী। সমাজ বিরোধী তৈরি করার একটা প্রণালী উনি সুন্দরভাবে আয়ত্ত করেছেন। সেই সমাজ বিরোধীদের নিজের অনুগত বানিয়ে জনগণের উপরে সার্বিক নিয়ন্ত্রণ নামিয়ে নেওয়ার যে কৌশল, সেই কৌশল অবলম্বনে উনি সফল হয়েছেন। ফলে জনগণ আজকে কিছুটা পাচ্ছে হাতে। এটা কিন্তু অগণতান্ত্রিক। আমি বারবার বলছি, এইভাবে পাওয়াটা দেওয়াটা এটা অগণতান্ত্রিক। একেবারেই এভাবে চলতে পারে না। সমস্ত মানুষের যত অভাব আছে, কাজের অভাব, রুজি রোজগারের অভাব, কাজ যারা লেখাপড়া জানে না তাদের, শিক্ষা সকলকে দিতে হবে, স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা সকলকে দিতে হবে এবং বিনামূল্যে দিতে হবে সরকারি হাসপাতালের পরিষেবা, রাস্তাঘাট ঠিকঠাক থাকবে, সমস্ত খাদ্যদ্রব্যের যে মূল্য ইত্যাদি সেগুলো কেন্দ্রীয় শাসক দলের সঙ্গে রাজ্য শাসক দল বসে পরিকল্পনা করে দ্রব্যমূল্য বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করতে হবে, খাবারে ভেজাল দেওয়াটা নিয়ন্ত্রণ করতে হবে, ওষুধে ভেজাল বিষ সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এরকম বহু ক্ষেত্র ছাড়খাড় হয়ে যাচ্ছে মানুষের জীবনে। আমাদের যাদের অর্থ আছে তাদের জীবনে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, আর যাদের অর্থ নেই, যারা দরিদ্র মানুষ, তারা তো সেই দারিদ্র্যের কবলে পড়ে, অসহায়তার কবলে পড়ে তারা
খুব বাধ্য হয়ে যাচ্ছে, ওনার দিকে এগিয়ে যেতে বাধ্য হচ্ছে যে এই টাকাটা নিই, তা না হলে তো না খেতে পেয়ে মরতে হবে। অতএব অসহায়তাটা চূড়ান্ত করে দিয়ে কিছু সহায়তা দেওয়া। তোমাকে আমি অভাবের মধ্যে রাখবো, তুমি আমার কাছে এসো, আমি যে মুষ্টিভিক্ষ দেবো সেটাই নিতে হবে। এটা গণতন্ত্র? এই গণতন্ত্রকে হত্যা করার সমস্ত পরিকল্পনা উনি আগে থেকে করে রেখেছেন, করছেন, এবং সেটার জন্যে জনগণই তাকে বুঝিয়ে দিতে পারে। কিন্তু জনগণ আজকে আর স্বার্থ কবলিত হয়ে গেছে। আজকের এই প্রযুক্তি সর্বস্বতার যুগে প্রত্যেকের হাতে একটা করে ছোট মোবাইল, জনগণ মানুষ নিজেদের মধ্যে বিচ্ছিন্ন। মোবাইল কিন্তু মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে সমস্ত অসহায় বঞ্চিত মানুষ আজকে ঐক্যবদ্ধ হবে সেই ব্যবস্থাটা নেই। মোবাইল উনি দেখা যাচ্ছে শাসক দলনেত্রী ছেলেদের, শিক্ষার্থীদের হাতে হাতেও তুলে দিচ্ছে। খাবার নেই ঘরে, 10,000 12,000 টাকার মোবাইল তুলে দিচ্ছে। মোবাইলে বুধ হয়ে থাকো, বঞ্চনের কথা ভাবতে হবে না। পেটে ভাত নেই সেটা আর ভাবতে হবে না, মোবাইলে সব লীলা খেলা দেখো। আমি এই প্রসঙ্গে আরেকটা কথাও বলছি, মোবাইলগুলো দেখলে আজকের যে প্রজন্ম আমাদের শেষ হয়ে যাবে। একটা যৌনতা বলে ব্যাপার আছে মানুষের জীবনে, সেইটা এমনভাবে খাইয়ে দেওয়া হচ্ছে, কেন বন্ধ করে দেওয়া যায় না সেগুলো? শাসক দলের সেদিক দৃষ্টি নেই, কেন্দ্রীয় বলো রাজ্য বলো, যে মোবাইলে এইরকমভাবে মানুষের উত্তেজনা প্রবৃত্তিগুলোকে জাগানোর মতন কিছু খোরাক যেন না থাকে। তার বদলে পুরো মোবাইলে অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত করে দেওয়া হচ্ছে, নিজেও নেশাগ্রস্ত, অন্যদেরও করে দেওয়া হচ্ছে। বঞ্চনা, নিজেদের বঞ্চনাও মানুষ ভুলে যাচ্ছে। মদ আছে, নিজের সেনাবাহিনী যাদের তৈরি করেছেন তাদের জন্য মদ আছে, তাদের জন্য বলতে খুব খারাপ লাগছে, তাদের অন্য আসক্তি দূর করার, ক্ষুধা দূর করার মতন উপকরণও জুগিয়ে দেওয়া হয়। এইভাবে পুরো সমাজ বিরোধীতে রাজ্যটাকে ছেয়ে দেওয়া হয়েছে। সেটা উনি খুব সুপরিকল্পিতভাবে বলছেন। আমার বিনীত আবেদন, এই উর্বর মাথাটা যদি সুপরিকল্পিতভাবে গঠনমূলক কাজে লাগাতেন, প্রত্যেকটা ঘরে চাকরি, কাজ, খাবার, স্বাস্থ্য পরিষেবা, ভেজালবিহীন খাবার পাওয়া, রাস্তাঘাটে ঠিক মতন থাকতে পারা, মাথার উপরে ছাদ, এগুলো যদি ব্যবস্থা করতে পারত। বেকারত্ব, শিক্ষকদের কি জীবন আজকে, 26,000 শিক্ষকদের যোগ্য অযোগ্য মিলে গেল, ভূতে মিলিয়ে দিল। যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়েছেন যিনি, তাকে দেখতে পাচ্ছে না কোর্ট। দিয়েছেন যিনি বা যারা বলছে আমি ভদ্রতাবশত, এটা কার মাথা থেকে হয়েছে সেটা আমরা খুব ভালো করে জানি। তো তাহলে কেন কিছু করা হচ্ছে না? কোনো অপরাধ কাণ্ড ঘটে যাচ্ছে, কিছু কেউ করতে পারছে না, জনগণই করতে পারত, কিন্তু তাদেরকে অসহায় বানিয়ে রেখে একটু মুষ্টি ভিক্ষা দিয়ে তাদেরকে জব্দ করে রেখে দেওয়া হয়েছে। আর আজকের দিনটা এমন, সময়টা এমন, মানুষ স্বার্থ বোধ জলাঞ্জলি দিয়ে ঝাঁপিয়ে পড়বে, সেই দিন আর নেই। একটা প্রশ্ন করে ছেড়ে দিই, আমার কিসের গরজ বলো তো এই কথাগুলো বলবার? কিসের গরজ? আমি তার জন্য রীতিমতো আমাকে মূল্য দিতে হচ্ছে। আজকে আমি আপনারা এটা প্রচার করবেন, আমি সকলের কাছে বলছি যে আজকে আমি এই নৈতিক দায়বোধ নিয়ে, নাগরিকের দায়বোধ নিয়ে কথা বলছি, ধরিয়ে দিচ্ছে এই অন্যায়গুলো হচ্ছে, এগুলোকে দূর করার জন্যে বলছি, কাউকে অপরাধী করার জন্যে নয়। কিসের দায় আমার? নৈতিক দায়, নাগরিকের দায়। তার জন্য আমাকে মূল্য চুকিয়ে দিতে হচ্ছে। আমি সেগুলো আর বলছি না, অনেক মূল্য আমাকে দিতে হয়েছে, হচ্ছে, সামনে আমার বহু বিপদ, কিন্তু তাও আমি বলছি, কেননা আমি মানুষ, আমার নৈতিক জীবন আছে, আমার ন্যায় অন্যায় বোধ আছে। আমি ন্যায় করব এবং অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, নিজে যেন অন্যায় না করি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে পরাজনিত যে অন্যায়, সেই অন্যায়টা যেন আমি না করি একজন মানুষ হিসাবে। এটা মানুষের নৈতিক জীবনের দায়। আচ্ছা দিদি, আজকে আমাদের শেষ প্রশ্ন, যে এই অভয়া মঞ্চ গঠিত হয়েছিল অভয়া আন্দোলনকে কেন্দ্র করে, এবং সমস্ত রকমের অদলীয় সাধারণ মানুষ, সাধারণ নাগরিক এই মঞ্চে আমরা একসাথে হয়েছিলাম অভয়ের হত্যার ন্যায় বিচার পাবো বলে। কিন্তু আজকে তার পরপর আপনি যেগুলো বললেন, যে তারপরেও এত কিছু নৈরাজ্য
মানে অন্যায় ঘটে গেছে, যে যার জন্য অভয়া মঞ্চকে শিক্ষক আন্দোলনের পাশেও দাঁড়াতে হয়েছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও গিয়ে সেখানেও দাঁড়াতে হয়েছে, নিজেদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা ক্লিয়ার করতে হয়েছে। তো ভবিষ্যতে আপনি অভয়া মঞ্চকে ঠিক কীভাবে দেখতে চাইছেন, বা অভয়া মঞ্চের প্রতি আপনার কিছু যদি সাজেশন থাকে? আমার দুটো ক্ষেত্রে, এই যে 26,000 যে যোগ্য শিক্ষকরা 26,000 ঘরে যোগ্য অযোগ্য মিলিয়ে যে চাকরি চলে গেছে, এই ক্ষেত্রেও আমার প্রশ্ন রয়েছে যে এইরকম একটা ঘটনা ঘটতে পারে যে রাজ্যে, যেখানে যে সময়ে মানুষেরই গঠিত জায়গার স্থানে, এটা অভাবনীয়, অকল্পনীয়, রূপকথার গল্পের মতো মনে হয়। কী করে এটা ঘটলো? আমার এই প্রশ্নের কোনো উত্তর আমি পাচ্ছি না। হতে পারে যে একটা যোগ্যতার পরীক্ষা নিয়ে তারা রীতিমতো তাদের সার্টিফিকেট আছে, কি ওএমআর শিট ফিট হ্যানা ত্যানা ইত্যাদি রয়েছে, সব ঠিকই, সব কাগজে কলমে সব ঠিক আছে। তারপরে ওখানে ওই চাল কাকন মিশিয়ে দেওয়ার কথা বলা হয়, কিন্তু আসলে ওটা ঘটেছে আসল আর নকল মিশিয়ে দেওয়া। ওষুধ খাচ্ছি আমি নিশ্চিন্তে যে আমার ব্যাধি সেরে যাবে, কিন্তু ওষুধের মধ্যেই রয়েছে ভেজাল। তো সেই রকমই আমরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছি না, যোগ্য শিক্ষকরা নিযুক্ত হয়েছে, তাদের কাছে শিক্ষা পাবে, প্রকৃত শিক্ষা পাবে। সেখানে দেখা যাচ্ছে কি শুনতে পাওয়া যাচ্ছে না, অযোগ্যদের মিলিয়ে দেওয়া হয়েছে। এটা কি যে ডালের মধ্যে কিছু খারাপ ডাল, ভালো ডালের মধ্যে কিছু খারাপ ডাল, ভালো চালের মধ্যে কিছু খারাপ চাল, দূষণীয় চাল, এসব মিলিয়ে দেওয়ার মতন? যাই হোক, অভয়া বলছেন আপনারা, আমি ওটা বলি যে একেবারে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া নিহত চিকিৎসকের হত্যাকাণ্ড, সেটার ক্ষেত্রে যে আন্দোলন গড়ে উঠেছিল পরপর, কেবল শিক্ষকদের এই ব্যাপারটি নয়, এই ব্যাপারটি তো আমি এখনও বুঝতে পারি না। আমি একটু যে কথা বলবো সেটা খুব ভালো লাগবে না সবার শুনতে। এই শিক্ষক যারা যোগ্য শিক্ষক বলে গণ্য হচ্ছে এখন, তারা যোগ্য শিক্ষক বলে গণ্য হচ্ছে কোন মানদণ্ড অনুযায়ী? কি করে অযোগ্যরা এরা ঢুকে গেছে সেটা কিভাবে চিহ্নিত হলো? যদি তাই হয়, তাহলে যোগ্য অযোগ্য আলাদা করা গেল না কেন? কি করে বোঝা যাচ্ছে যে এরা এখানে দুটো মিলে গেছে? তাহলে যোগ্যদের কিছু চিহ্নিত নিশ্চয়ই করা যাচ্ছে, আর অযোগ্যদের করা যাচ্ছে। তৎসত্ত্বেও বলা হচ্ছে মিলিয়ে দেওয়া হয়েছে, তার তালিকাটা বাতিল। কোর্টের নাকি সমালোচনা করা যায় না, সকলে বলে। আমি সমালোচনা করছি না, আমি আমার নিজের বুদ্ধির সমালোচনা করছি, যে বুদ্ধি দিয়ে বুঝতে পারছি না যেটা কি করে হলো, কি করে হতে পারে, কোন দেশে কোন অবস্থার মধ্যে এটা হতে পারে। সেই প্রশ্ন তো তোলা হলো না কোর্ট থেকে। যারা করেছে তাদের আসামির কাঠগড়ায় দাঁড় করানো হলো না কেন? নিশ্চয়ই পরিকল্পিতভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে তারা এটা করেছে। শিক্ষক নিযুক্ত হবে না, এবং আমরা বুঝতে পারছি সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে সমস্ত বেসরকারি ব্যবস্থা চলবে, কর্পোরেটের থেকে টাকা পয়সার লেনদেনের ব্যাপার আছে, সবই আমরা বুঝতে পারছি। তো কি হলো না, একদিকে এখানে আমরা দেখলাম জুনিয়র ডক্টরসদের ফ্রন্ট হলো, এই নিহত চিকিৎসকের হত্যাকাণ্ড কেন ঘটলো, নিহত হতে হলো কেন, এই প্রশ্নের জবাব চেয়ে যারা আন্দোলন শুরু করলেন, অল্প বয়সী ছেলেমেয়েরা দিনের পর দিন তারা অনশনও করতে শুরু করেছিল, কিন্তু তাদের নাকাল করা হচ্ছে। এবং নাকাল করতে না করতেই পরিকল্পিতভাবে আমার মনে হয় এই যোগ্য অযোগ্যদের ব্যাপারটা কোর্ট থেকে যেভাবে বলা হলো, হঠাৎ করে সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে পুরো তালিকাটা বাতিল, ওটাও মনে হচ্ছে আমার এখন পরিকল্পনা করে এদেরটা ঠান্ডা করার জন্য, এদের আন্দোলন ঠান্ডা করার জন্য এই দিকে ঠেলে দেওয়া হলো। সবে হয়তো নিজেদের হাতে নিয়ন্ত্রণে নেওয়া যায় আজকালকে। তাহলে কোর্টকেও নিয়ন্ত্রণে আনা যায়? আমি জানি না। আমি একজন অত উঁচু মার্গের মানুষ নই, সাধারণ মানুষ, আমার বুদ্ধিতে কুলাচ্ছে না যে কোর্ট থেকে এইরকমভাবে নির্দেশ দেওয়া যখন হলো, কোর্ট কেন, না হয় সুপ্রিম কোর্টের সেই অবকাশ নেই, কিন্তু হাইকোর্ট তো করতে পারত। কোনো জবাবদিহি করতে হলো না শিক্ষা ব্যবস্থার যাদের হাতে, শিক্ষামন্ত্রীর হাতে, এসএসসি কমিশন, স্কুল সার্ভিস কমিশনের হাতে, এবং সবার উপরে একজন রয়েছেন যিনি সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরান, যার হাতে প্রত্যেকের নাকের দড়িটা বাঁধা আছে। তাকে কেন জবাবদিহি করতে হবে না? কেন জবাবদিহি করতে হবে না? কেন তাকে বলতে হবে না যেটা কি করে হলো? শুধু বলে দেওয়া হলো দুর্নীতি করছে, দুর্নীতিগ্রস্ত সরকার, এটুকু বলে ক্ষান্ত হয়ে গেল। তো
সমাধানের কথা বলছিলেন বোধহয়, যে কীভাবে কোন দিকে এই একের পর এক এরকমভাবে যে পরিকল্পিত অপরাধ কাণ্ডগুলো ঘটানো হচ্ছে আর প্রতিবাদ আন্দোলনও চলছে, সমাধান কোন পথে? সমাধান আমার যেটা দুটো কথা মনে হয়। একটা হচ্ছে জনগণ, এই সমস্ত বিক্ষোভ আন্দোলন যেগুলো একটা বিশেষ স্তরের মানুষের মধ্যে ঘটানো হচ্ছে, যেমন চিকিৎসকরা তো একটু সুবিধাপ্রাপ্ত জায়গায় থাকা শ্রেণীর মানুষ, এবং শিক্ষকরাও তাই। এই দুটো ক্ষেত্রে যারা মধ্যবিত্ত সমাজের মানুষেরা, এদের সঙ্গে যদি আজকে একেবারে বঞ্চিত, বঞ্চনার হাহাকার যাদের জীবনে নিত্যদিন মুখোমুখি হতে হয়, তারা যদি এদের সঙ্গে হাত না মেলায়, যদি মেলাতে পারে যে হ্যাঁ আমরাও পরিমিত খাদ্য পাচ্ছি না, স্বাস্থ্য চিকিৎসা পাচ্ছি না, সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া যায় না, আমাদেরকে বিশেষ দলভুক্ত হলে আমরা কিছু পেতে পারি, এইটা বুঝে নিজেদের ভয় ভীতিকে, যদি লোভের প্রবৃত্তি, ভয়ের প্রবৃত্তিগুলোকে দূরে সরিয়ে দিয়ে একলা করছেন না, সবাই মিলে যদি সমবেত হন, ঐক্যবদ্ধ হন, জনগণ, সাধারণ মানুষ, বঞ্চনার শিকার হয়েছে যেসব মানুষরা প্রতিদিনের জীবনে, যতই যায় একটু এটা সেটা পান, তারা প্রশ্ন করতে শিখুন যে আমরা এইটুকু পেয়ে তৃপ্ত থাকবো কেন, আমাদের আরও অনেক বেশি প্রাপ্য, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। এই প্রশ্ন তারা করেন না, তারা চুপ হয়ে থাকেন। তাদের প্রতিবাদ প্রতিরোধটা যদি না এসে হাত মেলায় এদের সাথে, তাহলে সমাধান নেই। সেই পথেই সমাধান রয়েছে। আর দ্বিতীয় যে কথাটা আমি বলবো, সব স্তরের মানুষ এখন আমরা নিজেদের স্বার্থ ত্যাগ করতে আর পারি না। এখনকার সময় স্বার্থ ত্যাগ করে কোনো মানুষ এগিয়ে আসে না অন্য মানুষকে বিপন্ন দিকে। যদি আমার উপরে কিছু হয়, যদি আমার বাড়িতে আক্রমণ নেমে আসে, আপনারা আমার সাক্ষাৎকার নিতে এসছেন, আপনাদের বলছি, আমার একটা বাড়ি ছিল, আমাদের নিজেদের বাড়ি, কলকাতার একদম কেন্দ্রস্থলে, বাগানওয়ালা বাড়ি, এইরকম পরিবারের মানুষ আমি। সেই বাড়ি আমাদের এই সরকারের পরিকল্পনায়, শাসক দলের পরিকল্পনায় সেই বাড়ি ছাড়তে আমরা বাধ্য হয়েছি। আজকে আপনারা এই দেখছেন ফ্ল্যাট বাড়িতে আছি। এই ফ্ল্যাট বাড়িতে থাকার জন্যে আমার জীবনসঙ্গী তাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে, কোনো রকম ব্যাধি না থাকা সত্ত্বেও, মনোকষ্টে। তো এই রকম বিপর্যয় নেমে আনছে পরিবারে পরিবারে, একরকম না, আমার বিপর্যয়টা একরকম, অন্যান্য পরিবারে নানা ধরনের বিপর্যয়। সেই মানুষগুলোকে এখন আমি যদি এই ব্যাপারটার পরে একদম স্পষ্ট করে বলছি, এই ঘটনা আমার জীবনে ঘটে যাওয়ার পরে আজকে যদি আমি মনে করি যে আমার উপরে আবার বিপর্যয় কিছু নামিয়ে আনা হবে, আমি কথা বলবো না। আমার স্বার্থবোধ সেটাই বলবে, বলার কথা নিজের স্বার্থ। প্রত্যেকটা মানুষ যদি নিজের স্বার্থবোধটাকে ত্যাগ করে হাতে হাত মিলিয়ে, যেটার আজকে মোবাইল প্রযুক্তি ইত্যাদির জন্য যেটা বিচ্ছিন্ন হয়ে গেছে, হাতে হাত মিলিয়ে সংঘবদ্ধভাবে সমস্ত বঞ্চনার বিরুদ্ধে আজকে সোচ্চার হয়, সেই পথেই রয়েছে। প্রথম বললাম, অসহায় মানুষদের অসহায়তাটাকে জারি রেখে তাদেরকে নিয়ন্ত্রণাধীন রাখা হচ্ছে, তারা সেই শিকলটা ছিঁড়ুক। দ্বিতীয়ত, তাদের সেই সমর্থনটা যদি আমাদের মতন মধ্যবিত্তদের সঙ্গে না মেলে, কোনো পথ নেই, এটা উনি জারি রেখে দিয়েছেন, তাদেরকে হাতে রেখে দিয়েছেন। দ্বিতীয় হলো নিজেদের স্বার্থপরতা। প্রত্যেক মানুষ দেখছে যে আমার উপরে যদি আক্রমণ নেমে আসে, ওই সমাজ বিরোধীরা যদি আমাকে কিছু করে, আমি ভাবতে পারি সমাজ বিরোধীরা আমার জন্য কিছু করে। বলছি আপনাদের কাছে খুলেই বলছি, আমার উপরে আক্রমণ শুরু হয়ে গেছে, অত্যন্ত নৃশংস নক্কারজনক আক্রমণ আমার উপর শুরু হয়ে গেছে, কেন্দ্রীয় শাসক দলের পক্ষ থেকে শুরু হয়ে গেছে। এই শাসক দল বোধহয় সেটাই কাজে লাগাচ্ছে সম্ভবত একসঙ্গে। পরিষ্কার কথা আপনাদের আমি বলছি, কাউকে বলতে আমার কোনো দ্বিধা নেই, এবং স্বার্থবোধ দ্বারা পরিচিত হতে শিখিনি। ফলে স্বার্থবোধ ত্যাগ করে যদি সব মানুষ আজকে হাতে হাত না মেলায়, আমি পরিষ্কার বলে দিচ্ছি, সকলকে বলছি, সবিনয়ে বলছি, বিনীত আবেদন করছি, রাজ্যটা শ্মশানে পরিণত হবে, এবং শ্মশানে পরিণত হওয়ার বার্তাটা এখন গ্রহণ করুন সকলে মিলে। ঐক্যবদ্ধ হওয়াটা খুব জরুরি। আর শাসক দলের জন্য আমার একটা কথা নিশ্চয়ই থাকবে, শাসক দল
কুবুদ্ধি দ্বারা পরিচালিত হচ্ছেন। সকলকে এইভাবে অধীনস্থ করে নেওয়াটা কোনো সাফল্য নয়। সাফল্য হচ্ছে সব মানুষ জয়গান গাইবে, যে আমাদের সব অভাব বঞ্চনা দূর হয়ে গেছে, জয়গানে মুখর হবে। সেই সাফল্যের স্বপ্ন তারা দেখতে শিখুন, তিনি দেখতে শিখুন, তার অনুগতরাও তাকে সেই সুবুদ্ধিটা দিন, এটাই আমি চাইব। আমি একজন প্রবীণ নাগরিক, আমার এই চাওয়াটা নিয়ে যদি আমি এতটুকু পাওয়ার তাতে পাই, মনে করি যে আমার চাওয়াটা সকলের চাওয়ায় পরিণত হয়েছে, আমি আমার জীবনকে সফল মনে করব। আজকের অভয় মঞ্চের পক্ষ থেকে আমাদের জনতা দরবার আমাদের এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ।